মাধবপুর গ্রামে জমিদার রানা সিংহ থাকতো। তার অনেক ধন সম্পত্তিও ছিল। সে খুব ভালো ও দয়ালু প্রকৃতির মানুষ ছিল এবং গরিব মানুষদের সাহায্যও করত। তার কাছে 3টি জাদু নারকেল গাছ ছিল। সে গ্রামের বাইরে বাগানে গাছগুলো লাগিয়ে রেখেছিল। প্রথম নারকেল গাছটা সোনার নারকেল দিত, দ্বিতীয় নারকেল গাছটা টাকা দিত এবং তৃতীয় নারকেল গাছটা সব ধরনের ফল দিত। জমিদার রানা সিংহ সোদপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের গ্রামের প্রধান ছিলেন। বেচারা জমিদার রানা সিংহ বুড়ো হয়ে যায়। শরীর তার আগের মতন ততটা ভালোও ছিল না। তার 3টে ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল সুমন, খুব বুদ্ধিমান আর চালাক, কিন্তু খুব অলস প্রকৃতির ছিল। মেজ ছেলের নাম ছিল প্রদীপ। সে সুমনের থেকেও কম বুদ্ধিমান নয়। সে যে কত চালাক ছিল তা গ্রামবাসীরা খুব ভালোভাবে জানতো। ছোট ছেলে, যার নাম ছিল রুদ্র, খুব শান্ত আর বুদ্ধিমান। রুদ্র কিন্তু অলস ছিল না। ও রানা সিংহের কোনো কথাই অগ্রাহ্য করত না। অক্ষরে অক্ষরে তা পালন করত। রানা সিংহের একটা চিন্তা ছিল, এই জমিদারির উত্তরাধিকারী কার হাতে দিয়ে যাবে। জমিদারি তাকেই বানাতে চায় সে। এই জমিদারের আসল অধিকারী। এত ধন সম্পত্তি জাদুই 3টে নারকেল গাছ সৎ কাজে ব্যবহার করে। রানা সিংহ একদিন রাতে চিন্তা করতে থাকে কিভাবে জমিদারের উত্তরাধিকারী খোঁজা যায়। সকাল হলে রানা সিংহ 3 ছেলেকে ডেকে পাঠায়। বাগানে লাগানো জাদু নারকেল গাছের কাছে নিয়ে যায়। তোমরা তো জানো আমার শরীর খুব একটা ভালো নেই, তাই জন্য আমি আমার জমিদারির উত্তরাধিকারী খুঁজছি। আমার ধন সম্পত্তি আর এই 3টে জাদুই নারকেল গাছকে যে সৎ ব্যবহার করবে তাকেই আমার উত্তরাধিকারী বানাবো। তোমরা 3জন আমার কাছে সমান, তাই জন্য আজ থেকে তোমাদের সবাইকে একটা পরীক্ষা দিতে হবে। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই আমার উত্তরাধিকারী হবে। আমি তোমাদের 3জনকে একটা করে জাদু নারকেল গাছ, একটা করে পুরো গ্রাম দিলাম। 1 মাসের মধ্যে তোমরা এই জাদু নারকেল গাছে সৎ ব্যবহার করে গরিব দুঃখী মানুষদের সাহায্য করবে। যখন এই গাছের কাছে গিয়ে বলবে, হে জাদু নারকেল গাছ, গরিব মানুষদের সাহায্য করো, এই কথা বলতেই গাছ তখন নিজে নিজেই ফল দেবে। কিন্তু যদি তোমরা খারাপ কাজে এই ফল ব্যবহার করবে তাহলে এই গাছ ফল দেওয়া বন্ধ করে দেবে আর অদৃশ্য হয়ে যাবে। এই কথাটা তোমরা মনে রেখো। এখন আমি 1 মাসের জন্য কাশি যাত্রায় যাই, পুরো গ্রাম তোমাদের দিয়ে যাই। ঠিক 1 মাস পর আমি আসব, তখন দেখব কে গরিব মানুষদের ভালো করেছে। বড় ছেলে মনে মনে বলতে থাকে, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হব, গ্রামের প্রধান আমি হব। আমি কারোর থেকে কম যাই না। এই 2জন মূর্খ বটে। নিজ ছেলে প্রদীপ সেও মনে মনে বলে, বাবা জানে কাকে উত্তরাধিকারী করবে। গ্রামের প্রধান শুধু আমিই হব। আমার মধ্যে সেই সব যোগ্যতা আছে। আমি বর্দার থেকে কিছু কম চাই, আর রুদ্র তো এই পরীক্ষার মধ্যেতেই নেই। রুদ্র ভাবতে লাগলো, বাবা এই পরীক্ষা রেখে খুব ভালো করেছে। আমিও গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে পারবো। এর ফলে আমিও কিছু পুণ্য অর্জন করব। রানা সিংহর বড় ছেলে সুমনকে সোনার নারকেল গাছ দেওয়া নারকেল গাছটা দেয়। নিজ ছেলে প্রদীপকে টাকার নারকেল গাছটা দিয়ে দেয়। সবার থেকে ছোট ছেলে রুদ্রকে নানা রকমের ফলের নারকেল গাছ দেয়। তোমরা সবাই সবকিছু বুঝে নিয়েছো তো? তাহলে আমি আসি। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথেই থাকবে। পরের দিন সকালবেলায় রানা সিংহের 3 ছেলে গাছের কাছে আসে। বড় ছেলে সুমন সোনার নারকেল গাছের কাছে আসে। এই জাদু নারকেল গাছ, গরিব মানুষদের সাহায্য করো। তখনই গাছ থেকে নিজে নিজে সোনার নারকেল
পড়তেই থাকে। সোনার নারকেল নিয়ে সুমন সোনার দোকানে যায়। সোনার নারকেলগুলো সুমন বিক্রি করে দেয়, এর থেকে অনেক টাকা পায়। টাকা দেখে সুমনের মনে অনেক লোভ জন্ম নেয়। সে ভাবে গরিব দুঃখী মানুষদের সাহায্য পরে করলেও হবে, এই টাকা সে নিজের জন্য ব্যবহার করবে। এই কথা ভেবে সে নিজের জন্য মদ কিনে নিয়ে আসে। এইদিকে জমিদারের মেজ ছেলে প্রদীপ টাকা দেওয়া নারকেল গাছের কাছে গিয়ে বলে, হে দাদু নারকেল গাছ, গরিব মানুষদের সাহায্য কর। এই বলতেই গাছ থেকে নিজে নিজে টাকা পড়তেই থাকে। টাকা দেখে প্রদীপের মনেও লোভ জন্ম নেয়। এই টাকা দিয়ে সে সুদ খাটাতে থাকে। প্রদীপ মনে মনে বলে, আমি মানুষদের সাহায্যই তো করছি, আমি বাবার মতন মূর্খ নই। টাকা সবাইকে এমনি এমনি বিলিয়ে দেব আমি। রুদ্র ফল দেওয়া নারকেল গাছের কাছে আসে। সে ভাবে অনেক মানুষ তো একদিনও খেতে পায় না, সেই সব গরিব দুঃখী মানুষদের সে সাহায্য করবে। হে জাদু নারকেল গাছ, গরিব মানুষদের সাহায্য কর। এই বলতেই গাছ থেকে নানা রকমের ফল পড়তে থাকে। রুদ্র এই ফলগুলো নিয়ে গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। সে এই রকম করতেই থাকে। এর ফলে অনেক মানুষ রুদ্রকে আশীর্বাদ দেয়। সুমন মদের নেশায় পুরোপুরি ডুবে যায়। গাছ থেকে যে সোনার নারকেল পেত তা বিক্রি করে মদ কিনে খেত। এর ফলে সে খুব অসুস্থ হয়ে যায়। প্রদীপ গরিবদের সাহায্য করার বদলে তাদের উপর অত্যাচার করতে থাকে। টাকা না দিলে তাদের উপর চড়াও হয়ে মারতে আরম্ভ করে। আস্তে আস্তে 1 মাস হয়ে যায়। 1 মাস পর রানা সিংহ ফিরে আসে। সে উত্তেজিত হয়ে চিন্তা করতে থাকে তার উত্তরাধিকারী কে হবে। সে ভাবে আমার 3টে ছেলে খুব ভালো কাজ করেছে, তার মুখ উজ্জ্বল করেছে। রানা সিংহ প্রথমেই সুমনের গ্রামে যায়, সেখানে খোঁজ খবর নেয়। সে জানতে পারে সুমন কখনো গ্রামেই আসেনি, মদ খেয়ে একই জায়গায় পড়েই থাকে। বড় ছেলে সম্পর্কে এই কথা শুনে রানা সিংহের খুব বড় আঘাত লাগে। সে ভাবেনি বড় ছেলে সুমন এই রকম খারাপ ব্যবহার করতে পারে। তারপর সে মেজ ছেলে প্রদীপের গ্রামে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। সে তো গ্রামে আসতো, কিন্তু গ্রামের মানুষদের ওপর সে অত্যাচার করত। নিজের ছেলে সম্পর্কে এই কথা শুনে রানা সিংহের খুব দুঃখ হয়। রানা সিংহ ওখান থেকে এগিয়ে গিয়ে রুদ্রের গ্রামের দিকে এগিয়ে যায়। রুদ্রের গ্রামে গিয়ে দেখে সেখানকার মানুষ খুব আনন্দেতে আছে। রুদ্রের ভালো কাজ দেখে রানা সিংহ খুব খুশি হয়। রানা সিংহ 3 ছেলেকে বসার ঘরে ডাকে। সুমন আর প্রদীপ দুজনে রানা সিংহের কাছে ক্ষমা চায়। বাবা, আমায় ক্ষমা করে দাও, আমি গরিব লোকেদের সাহায্য করতে পারিনি। তুমি যে পরীক্ষা নিয়েছিলে তাতে আমরা দুজনেই সফল হতে পারিনি। আমাদের লোভের জন্য গাছও অদৃশ্য হয়ে যায়। তোমরা দুজনে ছোট ভাইয়ের কাছ থেকে কিছু শেখা উচিত। কত ভালোভাবে গ্রামবাসীদের খেয়াল রাখতে হয়, তাদের সাহায্য করতে হয়, সে দেখিয়ে দিয়েছে। বাবা, আমি তোমাকে বিশ্বাসই করিনি। তুমি যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এটাও আমি ভাবতে পারিনি। তুমি দেখিয়ে দিয়েছো তুমি আমার যোগ্য উত্তরাধিকারী। খুব ভালো বাবা। না বাবা, আমি এসব উত্তরাধিকারী হওয়ার জন্য করিনি, আমি এসব গরিব দুঃখী মানুষদের জন্য করেছি। আমার বর্দা যখন আছে, আমি কেনই উত্তরাধিকারী হতে যাব? বাহ রুদ্র, তুমি তো আসল খাঁটি সোনা। তোমার এই ভাবনা চিন্তা দেখে আমি খুব খুশি হয়েছি। আজ থেকে তুমি এই উত্তরাধিকারী। এই কথা বলে রানা সিংহ রুদ্রকে জড়িয়ে ধরে। পরের দিন গ্রামবাসীদের সামনে রুদ্রকে গ্রামের প্রধান হিসাবে ঘোষণা করে।